আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সমাসের একদম শেষ যে ক্লাসটা আছে সেই ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্টে বলবা ভাইয়া ক্লাসটা তুমি ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এন্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই বিষয়গুলো আমাকে একটু ইনশিওর করলে আমি ক্লাসটা শুরু করব। ঠিক আছে, সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে আমাকে কমেন্টে বলবা যে ভাইয়া তুমি ক্লাসে জয়েন হয়ে গেছো বা তুমি ক্লাসে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটাও আমাকে জানাইতে হবে এবং খুব দ্রুত জানাইতে হবে। তোমরা খুব দ্রুত জয়েন হয়ে গেলে আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করতে পারবো এবং যত দ্রুত ক্লাসটা শুরু করব পড়ালেখাটাও তত দ্রুতই আমাদের শুরু হবে এবং শেষটাও হবে, তাই না? তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যায়, আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া তুমি সবকিছু ঠিকমতো দেখতে পাচ্ছ এন্ড তুমি ক্লাসে জয়েন আসো, এভরিথিং আমাকে একটু বলে দিবা। হ্যাঁ, তো আমি অলরেডি দেখতে পাচ্ছ অনেকেই জয়েন হয়ে গেছো, বাকি যারা আছো একটু দ্রুত জয়েন হও। জয়েন হওয়ার পরে আমাকে একটু জানাও। এবং আজকে আমরা সমাস, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সমাসটা শেষ করে দেব। ঠিক আছে, আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সমাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোর্সে আর সমাস নিয়ে আলোচনা করা হবে না, কারণ আজকে আমরা যেটা পড়াবো এটা পড়ানোর মাধ্যমে সমাসের একদম এ টু জেড কভার হয়ে যাবে। আজকে যেটা পড়ানো হবে এটা পড়লে আমাদের সমাসের এ টু জেড ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি আজকে সবাই জয়েন হবা। আমি অনেককে দেখতে পাচ্ছি জয়েন আসো, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এতবার ঘোষণা দেওয়ার পরে এতবার বলার পরেও যে ক্লাস করো না, এটা আসলে দুঃখজনক। বাট তারপরে যে যে কয়জন আসো সবাইকে বলবো একটু ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য এবং আমাকে একটু বলার জন্য যে তুমি ক্লাসে আসো বা তুমি এই মুহূর্তে ক্লাসটা দেখতেছো, এই কথাগুলো আমাকে বলতে হবে। যেমন আলিয়া ভাট জয়েন আসো, আলিয়া ইসলাম, এরপর মেঘ, তারপর কাশফিয়া, তারপর আমাদের আতিকা, সুমাইয়া, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা এখনো জয়েন হও না একটু দ্রুত জয়েন হও আর আমাকে একটু জানাও। আর যেটা বিষয়, ইকোনমিক্স ক্লাসটা হয় নাই, যারা ক্লাসে আসো তাদের উদ্দেশ্যে, যাদের ইকোনমিক্স ছিল আজকে ইকোনমিক্স ক্লাসটা হয় নাই। ইকোনমিক্স যিনি ক্লাস নেবেন তার একটু পারিবারিক কাজ আছে, পারিবারিক কাজ বলতে তার ভাইয়ের বিয়ে আর কি। তো তার ভাইয়ের বিয়ে থাকার কারণে সে, কালকে ভাইয়ের বিয়ে এন্ড আজকে গায়ে হলুদ, তো এটা নিয়ে তিনি ব্যস্ত, যার কারণে আজকে তিনি ইকোনমিক্স ক্লাসটা নিতে পারেন নাই। তো যারা ইকোনমিক্স ক্লাস নিয়ে আমাকে মেসেজ দিছিল, অনেকেই মেসেজ দিছিল আমি দেখতে পাইছি, বাট আমি রিপ্লাই দেই নাই ওইভাবে। ঠিক আছে, ওইভাবে রিপ্লাই দেওয়া হয় নাই, বাট যারা আহ, জানাইছিল আর কি তাদের উদ্দেশ্য করে বলি যে স্যার একটু ব্যস্ত থাকার কারণে ক্লাসটা আজকে নিতে পারে নাই। ঠিক আছে, আজকের ক্লাসটা স্যার একটু ব্যস্ত থাকার কারণে কি করতে পারে নাই, ক্লাসটা নিতে পারে নাই। বাট এইটা কভার করে দিব আমরা। এই ইকোনমিক্স যে ক্লাসগুলো মিস হয়, আমাদের যে ক্লাসগুলো মিস হবে সেই ক্লাসগুলো আমরা কিন্তু পরবর্তীতে কভার করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো সবাই মোটামুটি জয়েন আসো। ইভা, যারা সালাম দিচ্ছ, জাহিদুল, এরপরে আমাদের আরিফ ভাই, তারপরে সাকিব, সুমাইয়া, তাবাসসুম, তারপরে এই ভাইয়া ইকোনমিক্স এর আগের ক্লাসগুলো নেন নাই। হ্যাঁ, ইকোনমিক্স ক্লাসটা নেই নাই, সেই কারণটা আমি বলছি। ইকোনমিক্স কেন নেওয়া হয় না তোমরা কি কারণটা বুঝতে পারছো? কারণটা আমাদের যিনি ইকোনমিক্স নিবেন তিনি ব্যস্ত আছেন, তার বড় ভাইয়ের সরি তার ভাইয়ের বিয়ে আর কি, বড় ভাই না ছোট ভাই যাই হোক, ভাইয়ের বিয়ে, যার কারণে কালকে বিয়ে আজকে হলুদ। তো এই জন্য তিনি ইকোনমিক্স ক্লাসটা আজকে অফিসেও আসতে পারেন নাই, ক্লাসটাও নিতে পারেন নাই। ইনশাল্লাহ ইকোনমিক্স ক্লাসটা পরবর্তীতে আমরা কভার করে দেব, কোনো প্যারা নাই, পরবর্তীতে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তো আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করব। রাহাত, উল্টা পাল্টা কথা না বলাটাই ভালো। হ্যাঁ, তো আজকের ক্লাস আমি শুরু করি। তালুকদার ভাই, ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। তো আজকে আমরা যেটা পড়বো সেটা সমাস চেনার উপায়। আমরা আজকে কি শিখবো? সমাস চেনার উপর। আমরা এর আগের দুইটা সমাসের ক্লাস করছি, যে দুইটা সমাসে সমাস কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা সমাসের আবার যে ভাগগুলো আছে একদম ছোট থেকে ছোট, বেসিক থেকে বেসিক সবকিছু আমরা কি করছিলাম, সমাস শেষ করছিলাম, তাই না? এখন সমাস কাকে বলে এবং সমাস কত প্রকার, এই এই প্রশ্ন দুইটার উত্তর কার কার মনে আছে একটু হাত তুলবা। সমাস কাকে বলে এন্ড সমাস কত প্রকার ও কি কি, সবাইকেই বলতে হবে যে এই দুইটা অ্যান্সার কি তোমাদের মনে আছে কিনা বা তোমরা বাসায় পড়ছিলা কিনা, এটা একটু বলবা। ঠিক আছে, সবাই কমেন্টে বলো যে সমাস কত প্রকার কি কি, এই দুইটা প্রশ্নের উত্তর তোমাদের সবার মনে আছে কিনা এটা একটু বলবা। ঠিক আছে, লুৎফর ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাউসার, এরপরে আমাদের আরবিতে, যাদের নাম আরবিতে বা যাদের নাম একটু ডিজিটাল পদ্ধতিতে, তারা একটু কষ্ট করে তোমাদের নামটা, রিয়েল নামটা আমাকে বলে দিবা, যেন আমি তোমাদের নামটা দেখে চিনতে পারি যে এই ছেলেটা এই নামে। কারণ আমাদের কাছে যে গুগল শিটটা আছে সেই নামের সাথে তোমাদের আইডির নামটা অনেক সময় মিলে না, যার কারণে দেখা যাচ্ছে যে তোমাদের কল দেওয়া হয় এন্ড কল দেওয়ার পরে বলা হয় যে ভাইয়া তুমি ক্লাসে জয়েন হও নাই কেন।
তখন তোমরা অ্যান্সার দাও কি, না ভাইয়া আমি তো ক্লাস করছি, আমি ক্লাস করি, কিন্তু তোমার ফেসবুক আইডির নাম আর তোমার রিয়েল আমাদের যে শিটটা আছে বা আমাদের যে ফর্মটা ফিল আপ করছো ওই নামের সাথে তোমার কি হয় না, নাম আর মিলে না, তখনই লাইগা যায় একটা গিরিঙ্গি। তারপরে তোমাদের যখন গ্রুপ থেকে রিমুভ করা হয় তখন আবার কল দিয়ে বলো ভাইয়া আমি তো ক্লাস করি, আমি তো বাড়ির কাজ জমা দেই, আমার নাম এইটা ছিল ভাইয়া। এইটা যে ছিল কিন্তু তোমার তো নামের সাথে কামের কোনো মিল থাকে না, যেই কারণে গ্যাঞ্জাম গুলা লাগাও, তোমরাই গ্যাঞ্জাম লাগাও, আবার তোমরাই পরে কি করো, বাড়াবাড়ি করো। তো এগুলা করবা না, হ্যাঁ, যাদের রিয়েল নামটা হইলেও আমাকে একটু বলে দিও। হ্যাঁ, তো সমাস 6 প্রকার, সবাই বলতেছে 6 প্রকার। রাইসার মনে আছে, রাইসা সাদিয়ার মনে আছে, সানজিদার মনে আছে। এরপরে ওয়ালাইকুম আসসালাম দিলাম তো লুৎফর ভাই। এরপর স্যার আমার নাম কোনোদিন ধরেন নাই, আচ্ছা লিমন ভাইয়ের নাম কোনোদিন ধরি নাই, কারণ লিমন ভাই ক্লাস না করলে ধরবো কেমনে, ধরাধরির টাইম নাই। ঠিক আছে, রেহানা, এরপরে মেহেদি, তারপরে আমাদের রাজু। সমাস 6 প্রকার, তার মানে তোমরা মোটামুটি সবাই সমাস কত প্রকার কি কি এটা জানো। হ্যাঁ, সমাস হচ্ছে 6 প্রকার। এবং সমাস কি, সমাস হচ্ছে 2 বা ততোধিক শব্দের মিলনে নতুন শব্দ গঠন করা হয়, যাকে সমাস বলে। অর্থাৎ 2 এর অধিক শব্দ যখন মিলিত হয়ে, 2 এর অধিক শব্দ যখন মিলিত হয়ে এক শব্দে রূপান্তরিত হয়, এক শব্দে রূপান্তরিত হয়, তখনই আমরা তাকে সমাস বলি, তাই না জাহিদুল? তাকে আমরা কি বলি, সমাস বলি, তালুকদার। এবং সমাসকে আমরা মোট 6 ভাগে ভাগ করে থাকি। সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। সমাস হচ্ছে কত প্রকার? 6 প্রকার। সবাই কমেন্টে বলো কত প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। কখনোই ভুলবা না যে সমাস 6 প্রকার, শিখতে লাগে না 6 মাস। হ্যাঁ, সমাস হচ্ছে 6 প্রকার কিন্তু লাগে না 6 মাস। কিন্তু অনেকেই বলে সমাস হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা 6 মাস পড়ার পরেও আমরা বুঝি না। কিন্তু আমার মনে হয় আমার স্টুডেন্ট যে কয়টা আছে তাদের আর 6 মাসের প্রয়োজন হবে না। সমাসের মাত্র 3টা ক্লাস করলেই সমাসে তোমরা একদম পড়া হয়ে যাবে, তাই না? পরস্পর অর্থের মিলন আছে এমন পদ যখন এক পদে রূপান্তরিত হয় তাকে এই সমাস বলে। ঠিক আছে রাহাত ভাই, তাহলে কাশফিয়া, নাফিসা, এরপর রেহানা, মেঘ, তাসিন খান, তারপর ইউসুফ। আজকে যারাই নাম বলবা সবার নাম আজকে পড়বো, আজকে বেশি পড়া নাই। আজকে আমি যদি চাই তাহলে 5 মিনিটে ক্লাস শেষ করে দিতে পারি। তো এই জন্য আজকে আমরা কি করব, আজকে ক্লাসে একটু গল্প করব আর গল্পের মাধ্যমে পড়বো, ঠিক আছে? নাহলে আবার 5-6 মিনিট ক্লাস নিলে পরে বলবা স্যাররা ফাঁকিবাজ, 5 মিনিট ক্লাস নিয়ে চলে যায়, স্যাররা এই করে ওই করে। তোমরা তো আবার খুব ভালো মানুষ, তোমরা খালি স্যারদের কি ধরো, খুদ ধরো। স্যারে এইটা করলো, স্যারে ওইটা করলো, স্যার এই টাইমে ক্লাস নিল, স্যার 5 মিনিট আগে আসলো, সব খুদের খুদ তোমরা ধরো। আর আমরা কিছু বললেই তখন স্যার এইটা হয় নাই, ওইটা করি নাই। নাসরিন হক, সুমাইয়া, তারপরে তামিম। আরবিতে যেই ব্যক্তির নাম সেই ব্যক্তির নামটা তুমি একটু বাংলায় আমারে লেখা দিও যেন আমি বাংলায় পড়তে পারি, ঠিক আছে? আবু সুফিয়ান, এরপরে আরিফ, তারপর আমাদের ওয়ালিফ খান, তারপরে শাহজালাল, লালে লাল শাহজালাল, তারপরে পর্ণা বসু, ঠিক আছে? সুমাইয়া খান, লুৎফর। শুরু করেন, শুরু তো করছি, আর কত শুরু করব, শুরু তো করে ফেলছি আরো কত বছর আগে। হ্যাঁ, তাহলে সমাস হচ্ছে মোট 6 প্রকার। সমাস হচ্ছে কত প্রকার? 6 প্রকার। এবং কি কি সমাস 6 প্রকার? এবং সেই 6 প্রকার কি কি? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, আর হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখন এই যে সমাসগুলো আছে, এই যে তহিদুল ইসলাম, হ্যাঁ সীতাকুণ্ড গেছিলাম কিন্তু তোমরা কাউরে খুঁজে পাইলাম, এটা তো খুবই দুঃখজনক বিষয়। পোলাপাইন্ডে কইলাম গ্রুপে কে কে সীতাকুণ্ড আসছোস, একটু নক দিস, নক দিলে তো একটা দিন বেশি থাকতাম। তাহলে দেখো সমাস হচ্ছে 6 প্রকার। এই সমাসের প্রশ্ন আসে 2 ভাবে, একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আরেকটা হচ্ছে শব্দের প্রশ্ন, তাই না? একটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আর একটা হচ্ছে শব্দের প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন আমরা 2টা ক্লাসে শেষ করছি, বর্ণনামূলক প্রশ্নে আমরা 2টা ক্লাস শেষ করছি। এখন বর্ণনামূলক প্রশ্নগুলো কিভাবে আসে আমি একটু বলি। সমাস কত প্রকার, সমাস কাকে বলে, প্রশ্ন আসে সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার মানে আমি কয়েকটা প্রশ্ন বলতেছি কিভাবে আসে, বর্ণনামূলক প্রশ্নগুলো কিভাবে আসে সেটা আমরা বলতেছি, তোমরা মনে রাখো। এক, সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, বা এই যে 6টা প্রকারের নাম লেখা আছে না, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, এই শব্দগুলো নিয়ে আবার বলে। দ্বন্দ্ব সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। কর্মধারয় সমাস কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। দ্বিগু সমাস কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। তৎপুরুষ সমাস কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো।
বহুব্রীহি সমাস কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। অব্যয়ীভাব সমাসটা এটা কখনোই আসে না, তারপরে অব্যয়ীভাব সমাস কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তাহলে এই বর্ণনামূলক প্রশ্নগুলো, এই যে এখানে যেগুলো আছে এগুলোর বর্ণনা নিয়ে প্রশ্ন আসে, যেগুলো আমরা আগের দুইটা ক্লাসে পড়ে ফেলছি। যারা আগের দুইটা ক্লাস করো নাই, যারা ফাঁকিবাজ আছো তারা তো কিছু বলার নাই তাদেরকে, তো যারা ক্লাস করো নাই তারা তো করো নাই, বুঝছো। একটা প্রশ্ন, এবং আমরা এই যে বর্ণনামূলক যে প্রশ্ন, এটা এর আগের যে দুইটা ক্লাস আমি নিয়েছি সেই দুইটা ক্লাসে এই বর্ণনামূলক প্রশ্ন পুরাটা আমি পড়াই দিছি। পুরাটা আমি ক্লাসে 1 ঘন্টা করে 2 ঘন্টার মধ্যে আমি বর্ণনামূলক প্রশ্নে কিভাবে আসতে পারে, কি আসতে পারে সবকিছু বুঝাই পড়ানো হয়েছে না? সিয়াম ভাই পড়ানো হয়েছে নাকি হয় নাই বলো? সিয়াম বলবে আজকে পড়ানো হয়েছে কিনা। তাহলে বর্ণনামূলক প্রশ্নটা শেষ। এরপর আসি শব্দ বা নির্ণয়। এরপরে যেটাকে বলে এটাকে নির্ণয় বলে, নির্ণয় করা বলে। এরপরে যে প্রশ্নটা শব্দ বা নির্ণয় করা বলে, কি বলে? নির্ণয় করা। এখন এই নির্ণয় করা প্রশ্নটা কেমন আসে? তোমাকে এরকম 8টা শব্দ দেওয়া থাকবে। কয়টা শব্দ? 8টা শব্দ দেওয়া থাকবে। মা বাবা, রাজপুত্র, নীল আকাশ। ধরো আমি 3টা শব্দ লিখলাম, এরকম করে কয়টা শব্দ থাকবে? এরকম করে তোমাদের সামনে 8টা শব্দ দেওয়া থাকবে। কয়টা? 8টা শব্দ দেওয়া থাকবে। এই 8টা শব্দের মধ্যে তোমাকে 5টা শব্দ ঠিক করতে হবে, 5টা শব্দ নির্ণয় করতে হবে। ধরো এই যে মা বাবা, এই শব্দটা তোমার পরীক্ষার মধ্যে, এই শব্দটা তোমার পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন এইটার অ্যান্সার লিখবা কিভাবে? মা বাবা লিখবা, এরপর একটা দাগ দিবা, তারপর লিখবে মা ও বাবা। ঠিক আছে। ধরো রাজপুত্র দেওয়া আছে, রাজপুত্র কি লিখবা? রাজার পুত্র। নীল নকশা, নীল যে আকাশ, না যে আকাশ। এই যে এই অংশটুকু লেখলা, এই অংশটুকুকে বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয়? ব্যাস বাক্য। বাক্য বানান কি রে? ব্যাস বাক্য। ঠিক আছে। এইটা তোমার প্রশ্নে দেওয়া আছে, এই অংশটুকু, এই অংশটুকু প্রশ্নে দেওয়া আছে। এই অংশটুকু তোমাকে আগে লিখতে হবে, প্রত্যেকটা শব্দের ব্যাস বাক্য আগে লিখতে হবে। এরপরে মা বাবা কোন সমাস, রাজপুত্র এটা হচ্ছে কোন সমাস, এরপরে নীল যে নকশা এটা কোন সমাস, এটা লিখতে হবে। মা ও বাবা আমরা জানি যে মা ও বাবা দুইটা যদি সেম অর্থ প্রকাশ করে, দুইটা যদি সেম গুরুত্ব, সমান গুরুত্ব প্রকাশ করে, সমান গুরুত্ব যদি থাকে, দুইটা শব্দেরই যদি হয়েছে, বাট আমি তো তখন গ্রামে ছিলাম তাই লাইভ ক্লাসে জয়েন হইতে পারি নাই, কিন্তু তুমি রেকর্ড ক্লাসও করো নাই, এটা তোমার শাস্তি। তোমাকে এখন কি করা উচিত? হ্যাঁ, তাহলে এইটা এখন কি করতে হবে? মা ও বাবা দুইটা সমান গুরুত্ব থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়। রাজার পুত্র, কোনো কিছুর সাথে যখন তুলনা করা হয়, যখন কোনো কিছু কি করা হয়? তুলনা করা হয়, তখন আমাদের সেটা হয়, তখন কি হয়? কোনো কিছুর সাথে যখন তুলনা করা হয় তখন সেটা হয় কর্মধারায় সমাস, না? কর্মধারায় নাকি তৎপুরুষ? তখন হয় তৎপুরুষ, তখন হবে তৎপুরুষ। এরপরে যখন কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝায়, কোনো কিছুর দোষ গুণ বা কেমন অবস্থায়, কোন অবস্থায় আছে এরকম যখন বোঝায়, তখন সেটা হয় কর্মধারয় সমাস। শেষ। এই যে এই অংশটুকু তোমার পরীক্ষার হলে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে এই অংশটুকু দেওয়া থাকবে। এই যে দুইটা অংশ আমি লিখছি, এই দুইটা অংশ তোমাকে লিখতে হবে। যে নির্ণয় যে জিনিসটা আছে, এই জিনিসটাই তোমাকে কি করতে হবে? লিখতে হবে। এই অংশটুকু ব্যাস বাক্য এবং সমাস নির্ণয়। ব্যাস বাক্য আর এখানে হচ্ছে সমাস, ব্যাস বাক্য এবং সমাস। তাহলে এই দুইটা অংশ তোমাকে কি করতে হবে? পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? প্রশ্ন এইভাবে আসবে। বর্ণনা যেটা, সেটার প্রশ্ন আমি বলছি, সেটা তো তোমরা বুঝতে পারছো আগের দুইটা ক্লাসে। আর যেটা আছে এই অথবা যেইভাবে আসতে পারে, অথবাটা হচ্ছে সমাস নির্ণয় করো। সমাস নির্ণয় করার মধ্যে এরকম করে 8টা শব্দ দেওয়া থাকবে। আমি 3টার জায়গা পাইছি তাই 3টাই লিখছি। এরকম করে শব্দ থাকবে কয়টা? 8টা শব্দ দেওয়া থাকবে। তোমাকে যে কোনো, যেই 5টা তুমি পারো সেই 5টা এভাবে আগে ব্যাস বাক্য লিখবা, তারপরে কোন সমাস সেটা নির্ণয় করতে হবে। এখানে এইভাবে লিখতে হবে, 3টা পাঠ করে লিখলে সুন্দর দেখা যায়। এইভাবে লিখতে হবে। সবাই বুঝতে পারছো? বর্ণনাটা আমরা আগে বুঝছি, নির্ণয়টা আমরা আজকে বুঝলাম। সবাই বুঝতে পারছো কিনা বলো আমাকে? সবাই যারা ক্লাসে আসো, মুকুল ওয়ালাইকুম আসসালাম, বুঝছো কিনা বলো?
সবাই 101 জনের মতো আছে, যাক মাশাআল্লাহ, দেখেও ভালো লাগে। সবাই বুঝছো? বুঝছো কিনা আমাকে একটু বলো। জি, আরেকবার কি, আরেকবার কি বলবো, আরেকবার এটা বোঝাইতে হবে। কাশফিয়া বুঝতে পারছে, আনিকা বুঝতে পারছে। দেখো আমি আরেকবার জাস্ট 1 মিনিটে বুঝাইতেছি। তোমাদের সমাসে 2 ধরনের প্রশ্ন আসে, এক হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আরেকটা হচ্ছে নির্ণয় করার প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন করার জন্য আমাদের এর আগের যে 2টা ক্লাস নেওয়া হয়েছে, সমাস 1, সমাস 2 বা সমাস 1, সমাস 2, এই 2টা ক্লাস যদি তুমি করে থাকো মুকুল ভাই, তাহলে আমাদের বর্ণনামূলক যে প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সারটা তুমি দিতে পারবা, কারণ সেই ক্লাস 2টাতে আমরা একদম A to Z পড়াই দিছি, ব্যাখ্যা সহ, বর্ণনা সহ, এবং আমি যেভাবে উত্তর লিখছি ওইভাবে যদি তুমি উত্তর লেখো তাহলে তুমি 5-এ 5 কনফার্ম পাবা। এন্ড আমি মাত্র সমাজ থেকে 6টা বর্ণনামূলক প্রশ্ন দিছি। কয়টা? 6টা বর্ণনামূলক প্রশ্ন দিচ্ছি। আমি আসিফ হোসেন তোমাকে বলতেছি আল্লাহর উপর ভরসা করে, সেটা হচ্ছে এই 6টা প্রশ্ন যদি তুমি মুখস্থ করতে পারো, এই 6টা থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় অবশ্যই আসবে আসবে আসবে। এই 6টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন সমাজ থেকে করার মতো নাই, ঠিক আছে? তো ওই 2টা ক্লাস আগে করতে হবে। এরপরে আরেকটা অথবাতে আসে, এই বর্ণনামূলক প্রশ্ন ছাড়াও অথবাতে প্রশ্ন আসে। অথবাতে কি করে, এই যে আমি শব্দ লিখছি, 3টা শব্দ লিখতে পারছি আমি এখানে, বাকিগুলো লিখতে পারি নাই। তাহলে মা বাবা, রাজপুত্র, নীল নকশা, এরকম করে 8টা শব্দ দেওয়া থাকবে। তোমাকে বলা হবে এই 8টা শব্দের সমাস নির্ণয় করো। 8টা শব্দের কি নির্ণয় করো? সমাস নির্ণয় করো। তখন তোমাকে সমাস যখন নির্ণয় করতে যাবা, তখন তোমাকে ব্যাস বাক্য লিখতে হবে আর সমাস লিখতে হবে। এভাবে শব্দের একটা লাইন করবা, যেই শব্দগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেই শব্দগুলো এইভাবে 8টা সিরিয়াল মতো লিখবা। এরপরে এইখানে লিখবা ব্যাস বাক্য, উপরে লিখবা ব্যাস বাক্য, তারপরে এই প্রত্যেকটা 8টা শব্দ না তো তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। তো যেই 5টা পারো ওই 5টা শব্দ তুমি সিরিয়াল করে 5টা শব্দ লিখলা। এরপরে ব্যাস বাক্য, 5টা শব্দের ব্যাস বাক্য তুমি লিখলা। এরপরে এইটা কোনটা কোন সমাস, ধরো আমার 1 নাম্বার যে সমাসটা আমি লিখছি সেটা সমাস বেরোছে দ্বন্দ্ব সমাস, আমি দ্বন্দ্ব সমাস লিখছি। রাজপুত্র যেটা লিখছি সেটা তৎপুরুষ সমাস বের হয়েছে, আমি তৎপুরুষ লিখছি। এরপর নীল আকাশ যেটা, সেটা কর্মধারয় সমাস বের হয়েছে, আমি কর্মধারয় লিখছি। তো এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো সবাই? সাফওয়ান কিছে? সাফওয়ান কি কিছু খাইবা? নীল আকাশ হবে নীল নকশা নহে। নীল নকশা কোথায় লিখছি আমি? আমি কোথাও নীল নকশা লিখছি? আমি তো নীল নকশা লিখি নাই রে ভাই। আমি লিখছি নীল আকাশ, আমি এখানে ব্যাস বাক্যে লিখছি নীল যে আকাশ, এটা কর্মধারয় সমাস। নীল যে নকশা, নীল নকশা নহে, নীল নকশা নহে কি? আমি তোমার কমেন্টটা বুঝি নাই। আমি এই ফার্স্ট ক্লাস করতেছি, সেকেন্ড পেপার। শামিমা আক্তার এই ফার্স্ট সেকেন্ড পেপার ক্লাস করতেছো। তুমি কি ভর্তি নতুন হইছো? তুমি কি নতুন ভর্তি হইছো? তুমি আগে তো তোমার ভর্তি নিছি বলে আমার মনে পড়তেছে না। তাহলে এইটা সবাই বলছেন, কি বলছি আমি? আল্লাহু আকবার। আমি যখন কর্মধারায় সমাস পড়াইছি, নীল যে আকাশ এটাও ছিল, নীল যে নকশা সেটাও ছিল, নীল যে নকশা সেটা নীল নকশা, যেটা নীল আকাশ সেটা নীল আকাশ। এখন আমি উদাহরণ পড়াইছি যেটা, ওইটাই যে তোমার পরীক্ষায় আসবে এরকম তো মানে নাই। এখন নীল যে আকাশ এটাও আমাদের উদাহরণে আছে, নীল যে নকশা সেটাও আমার উদাহরণে আছে, আর মেঘলা যে আকাশ সেটাও আমার উদাহরণে আছে। আমি যেটা উদাহরণ হিসেবে তোমাকে বোঝানোর জন্য দিছি ওইটাই যে তোমার পড়তে হবে, ওইটা ছাড়া যে আর কিছু নাই এরকম তো কোনো কথা নাই রে ভাই তালুকদার ভাই, এরকম কোনো কথা নাই। তো ওইটা পড়াইছি মানে ক্লাসে ওই জিনিসটা বুঝাইছি বলে, বা ওই শব্দটা দিয়া বা ওই বাক্যটা দিয়ে বোঝানো হয়েছে, তার মানে ওইটা ছাড়া যে আর কিছু জীবনে নাই, আর কিছু যে জীবনে নাই এরকম বোঝানো বা বলা যাবে না। ওইটা ছাড়া আরো অনেক কিছুই আছে, ঠিক আছে ভাই তালুকদার ভাই? আমি নীল আকাশ হচ্ছে উদাহরণে পড়াইছিলাম, নীল নকশা সেটা উদাহরণে পড়ানো হয়েছে। এখন তুমি বলতেছো যে ওইটা পড়াইছেন এটা পড়ার নাই, এটা আসে নাই, এরকম তো না। আমি একটা দুইটা উদাহরণ দিচ্ছি। আমি যদি এখন সবগুলা সিরিয়াল অনুযায়ী উদাহরণ দিতে যাই তাহলে দেখা যাবে যে আমার উদাহরণ করাইতে করাইতে আমার 6 মাস লেগে যাবে। হ্যাঁ, তো আমি জাস্ট উদাহরণগুলো কয়েকটা কয়েকটা করে উদাহরণ দিছি। আলতু ফালতু কমেন্ট করে তাই বুঝি না, সময় নষ্ট খালি। আচ্ছা জাহিদ ভাই, তুমি আজকে আমাদের কল দিবা একটু কষ্ট করে। হ্যাঁ জাহিদ ভাই, ক্লাসটা শেষ হওয়ার পর একটু কল দিও। তোমাকে আমি প্রথম ক্লাসে দেখতে পাচ্ছি এখন, এই জন্য তুমি আমার একটু কল দিবা, ঠিক আছে জাহিদ? আর শোনো, ক্লাসে কোনো জিনিস না বুঝলে, কোনো পড়া না বুঝলে তুমি কি করবা? তুমি কমেন্টে জানাইতে পারবা, কলে জানাইতে পারবা। এখন পড়ার বাইরে যায় যদি কোনো কমেন্ট করো সেটা আলতু ফালতু কমেন্ট হবে। এখানে পড়ার ভেতর আমি একটু উদাহরণ দিই ভাই। আজকে আমি বলছি আমার পড়াইতে জাস্ট 5 মিনিট সময় দিলে আমি এটা পড়াই ফেলতে পারবো,
বাট তারপরে আমি বলছি যে আমি ক্লাসটা একটু গল্পর মাধ্যমে শেষ করব বা একটু হচ্ছে মজা করে পড়বো, এটা আমি আগেই বলে রাখছি। সো এটা নিয়ে কেউ হচ্ছে বাড়াবাড়ি করো না বা কেউ আমার মাথাটা খায়ও না। হ্যাঁ, তো দেখো ক্লাসরুমে যখন তুমি ক্লাসে আসবা তখন তুমি পড়া রিলেটেড, যেমন আমার তালুকদার ভাই বুঝে নাই যে হচ্ছে একটা উদাহরণ দিচ্ছে আর একটা উদাহরণ পড়ায় না, এর জন্য হয়তো ভাই বুঝে নাই, প্রশ্ন করছে, এটা পড়া রিলেটেড প্রশ্ন, খুব ভালো করছে। এরপরে ধরো সমাস কাকে বলে কেউ বুঝতে পারতেছে না, সে আমার ক্লাসে এসে প্রশ্ন করছে, বা ধরো পড়া রিলেটেড একটা প্রশ্ন সে করছে, আমি অ্যান্সার দিতে বাধ্য, আমি এখানে অ্যান্সার দেওয়ার জন্যই দাঁড়াইছি। বাট পড়ার বাইরে ফালতু কোশ্চেন গুলা কোন করো, ফালতু প্রশ্ন ধরো এরকম, ভাই আপনি কোথায় থাকেন, ভাই আপনার কি বিয়ে হয় নাই, ভাই আপনার কি কোনো প্রেমিকা নাই, ভাই আপনি আজকে কি খাইছেন, এ ধরনেরও অনেক কমেন্ট করো। আবার অনেকে কমেন্ট করো, ভাই আপনি কোন জায়গায় থাকেন, ভাই আপনার গ্রামের বাড়ি কই, এই প্রশ্নগুলো তো কমেন্টে একদম আলতু ফালতু। আবার যেমন এর আগের একটা ক্লাস আমরা করছি, এর আগের ক্লাসে একজন আসছিল, সে এসে তার রূপকথা নিয়ে কথা বলে গেছে। তো এগুলো হচ্ছে ফালতু ফালতু কোশ্চেন, এই কোশ্চেন গুলা করবা না। পড়া রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেগুলা করবা, আমি অ্যান্সার দিব, বাট তার বাইরে কোনো প্রশ্ন করবা না। আর কেউ প্রশ্ন যদি করে আমি তার গ্রুপ থেকে বের করে দেই। তো এটা নিয়ে আরেকজন আইসা আবার ফালতু কোশ্চেন করে বলে আমি ক্লাসে দেখতে পারি না, ফালতু কোশ্চেন করে বলে আমি হচ্ছে কমেন্ট করতে পারি না, বা আমি ক্লাস, এইগুলা কইরা তুমি আরো কি করো, তুমি নিজে কমেন্ট করে আবার আরেকজনের ডিস্টার্ব করো। তুমি নিজে তো ডিস্টার্ব হইতেছে একজনের কমেন্ট দেখে, তুমি আইসা আবার একটা কমেন্ট করো যেটা দেখে আরেকজন আবার ডিস্টার্ব হয়। মানে আমি তো গুল্লাই যাইতাছি লগে আরো দুই সাইড দ্বারা কি করতেছি, বাইন্দা লয়ে যাইতেছি, এরকম অবস্থা হয়ে যায় অনেকের। তো এগুলা করবা না। একজন ফালতু কমেন্ট করছে, ওরে ইগনোর করবা, ডাইরেক্ট ইগনোর, ও মরুগা, জাহান্নামের চৌরাস্তায় যায় 3 বার সাঁতার কাট, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু তোমরা এই কাজটা করবা না যে একজন ফালতু কমেন্ট করছো ওইটা দেখে আরেকজন আবার আসছো, তারপর আরেকজন এসে লাভ দিছো, এরকম আর করবা না। তো আজকে পড়ানোর বিষয় হচ্ছে চেনার একদম আলটিমেট শর্টকাট টেকনিক, আমরা সমাস কিভাবে চিনতে পারি। ঠিক আছে, আমি আজকে প্রত্যেকটা সমাসের 10টা করে উদাহরণ দিয়ে করাবো। তো সমাস শর্টকাট টেকনিক, দেখো সমাস শর্টকাট টেকনিকটা একবারে আমরা এক নজরে দেখবো, একবারে হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস চিনবো কিভাবে। 1 নম্বর সমাস কি, দ্বন্দ্ব সমাস, যেই সমাসের উভয় পদ প্রধান, যেই সমাজের উভয় পদ প্রধান থাকে, উভয় পদ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আরো শর্টকাট টেকনিক হচ্ছে হাইপেন থাকবে, হাইপেন মানে এই যে এরকম একটা দাগ, দেখবা প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম একটা দাগ আছে, যদি এরকম দাগ থাকে তাহলে তোমরা একদম চোখটা বন্ধ করবা, বন্ধ করে বলবা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। হাইপেন থাকলেই দুই পাশে সমান গুরুত্বের এই শব্দ থাকবে আর মাঝখানে একটা হাইপেন থাকবে, তখনই সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, তখনই সেটা কি হয়ে যাবে, দ্বন্দ্ব সমাস। দেখো উদাহরণ যদি আমি দেখি, দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখো, মা বাবা হাইপেন আছে, রাম লক্ষণ হাইপেন আছে, দিন রাত হাইপেন আছে, এরপর সুখ দুঃখ হাইপেন আছে, ভাই বোধ হাইপেন আছে, আনন্দ বেদনা হাইপেন আছে, জীবন মরণ হাইপেন আছে, পাপ পুণ্য হাইপেন আছে, ধান চাল হাইপেন আছে, রাজ প্রভা হাইপেন আছে। দ্বন্দ্ব সমাস যখনই তুমি এই হাইপেন এই শব্দটা দেখতে পাবা তখনই তুমি ধরে নিবা এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে আমাদের কি সমাস, দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? দ্বন্দ্ব সমাস চেনার শর্টকাট নিয়ম হচ্ছে হাইপেন থাকবে এবং উভয় পাশে সমান থাকবে, হাইপেন থাকবে এবং উভয় পাশে সমান থাকবে। যেমন মা এবং বাবা দুইজনেই সমান, মা ও বাবা, রাম ও লক্ষণ, রাম ও লক্ষণ। এবং দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের সবগুলোতে ও থাকবে। দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য যখনই লিখতে যাবা দেখবা যে কি থাকবে, ও দিয়া বসাই দিবা। ধরো তোমার দিন রাত, দিন হাইপেন রাত আছে, তাহলে তুমি ব্যাস বাক্যটা লিখবা কিভাবে, দিনের ও রাতের মাঝখানে, দিনের ও রাতের মাঝখানে একটা ও শব্দ বসাই দিবা, তোমার কি হয়ে গেল, তোমার ব্যাস বাক্য হয়ে গেল। আর হাইপেন থাকার কারণে এটা দ্বন্দ্ব সমাস হয়ে গেল। তাহলে দ্বন্দ্ব সমাস সবাই চিনতে পারবা, দ্বন্দ্ব সমাস চিনতে পারবা, রাহাত চিনতে পারবা কিনা বলো, চিনতে পারলে জি স্যার লেখা কমেন্ট করো। তাহলে আমার এইটা পড়াইতে কয় মিনিট লাগবে, 2 মিনিট লাগছে তাই না, এরপর একটা পড়তে আবার সেম ভাবে 2 মিনিট আমরা দিব। হাইপেন থাকলে দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, মিষ্টি মেয়ে দ্বন্দ্ব সমাস, রেহানা বুঝছে, লামিয়া বুঝতে পারছে, তারপরে আরো কে আছো, সুমাইয়া বুঝতে পারছে, তারপরে আনিকা বুঝতে পারছে, তারপরে আমাদের কাশফিয়া, হ্যাঁ, তারপরে নাজমুল শেখ। দ্বন্দ্ব সমাস কি হাইপেন ছাড়া হতে পারে না, হাইপেন ছাড়া সাধারণত হয় না, হাইপেন ছাড়া সাধারণত হয় না, হাইপেন ছাড়া দু একটা ব্যতিক্রম থাকতেই পারে, দু একটা ব্যতিক্রম থাকতেই পারে, বাট যেটা হবে ম্যাক্সিমামে প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে যদি 100টা হয় 100টার মধ্যে তোমার 90 থেকে 95টার মধ্যে হাইপেন থাকে। আর একটা দুইটা যারা একটু আনকমন থাকে বা একটু বেয়ারা টাইপের থাকে তারা দু একটা থাকলেও থাকতে পারে। ঠিক আছে, 1 নাম্বারটা শেষ। হ্যাঁ, এরপরে
দুই নম্বরে হচ্ছে তৎপুরুষ। দুই নম্বরে কি বলছে? তৎপুরুষ। তৎপুরুষের পরপর প্রধান, পর পদ প্রধান। এখন পরপদ আর পূর্বপদ আমাদের একটু চেনা দরকার। শব্দ ব্যাস বাক্যের প্রথমে যে থাকে তাকে পূর্বপদ বলে, প্রথমে যে থাকে তাকে পূর্বপদ বলা হয়, আর ব্যাস বাক্যের শেষে যে তাকে থাকে তাকে পরপদ বলা হয়। কি বললাম? ব্যাস বাক্যের প্রথমে যে থাকবে তাকে পূর্বপদ বলে, শেষে যে থাকে তাকে পরপদ বলে। এবং তৎপুরুষ সমাসে, তৎপুরুষ সমাসে সবসময় কি হয়? শেষের যে পদটা থাকে, শেষের যে পদটা থাকে সে সবসময় প্রাধান্য পায় বা গুরুত্ব পায়। শেষে তৎপুরুষ সমাসে যখনই আমরা দেখব কোনো ব্যাস বাক্যের শেষের পদটা, শেষের পদটা প্রধান হচ্ছে, শেষের পদটা প্রধান হচ্ছে বা গুরুত্ব বেশি পাচ্ছে, তখনই আমরা তাকে তৎপুরুষ ধরে নেব। এবং ব্যাস বাক্যে যদি আমরা কে, রে, র, এর এই তিনটা, চারটা বিভক্তি, এই চারটা বিভক্তি যদি আমরা পাই, এই চারটা বিভক্তি আমরা পাইলেই সেটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এবং হতে, হতে এবং হতে, এই পাঁচটা যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। সেটাকে আমরা কি বলবো? তৎপুরুষ। শেষের পদ প্রাধান্য পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে। সারাদিন চার্জে দিয়া যদি 10 মিনিট ক্লাস নিতে না পারে, নতুন আরেকটা বের করব। তাহলে আমরা দেখো এখন সাউন্ড ক্লিয়ার আছে আশা করা যায়, এখন সাউন্ড ক্লিয়ার আছে আশা করা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার থাকলে একটু বলবা। আমরা যখনই দেখব কে, রে, এর, হতে এইগুলো থাকবে এবং র থাকবে, তখনই আমরা তাকে বলে দিব কি শব্দ? তখনই আমরা তাকে তৎপুরুষ বলে। দেখো আমি তৎপুরুষ সমাসটা আরেকবার বলতেছি, ঠিক আছে? একটু মনোযোগ দাও। তৎপুরুষ সমাসটা আরেকবার মনোযোগ দাও। তৎপুরুষ সমাস যখনই আমরা দেখব ব্যাস বাক্যের শেষে যে পদটা থাকবে, ব্যাস বাক্যের শেষে যে পদটা থাকবে, শেষের পদটা যখন প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে বা অর্থের দিক থেকে বেশি বেশি কি হবে? গুরুত্ব পাবে, বেশি গুরুত্ব যখন পাবে, শেষের পদটা যখন বেশি গুরুত্ব পাবে এবং ব্যাস বাক্যের মধ্যে কে, রে, এর, এর এবং হতে এই শব্দগুলো থাকবে, এই পাঁচটা শব্দ ব্যাস বাক্যের মধ্যে আমরা পাবো এবং শেষের পদটা বেশি গুরুত্ব পাবে, তখনই আমরা কি বলবো? তখনই আমরা তাকে তৎপুরুষ সমাস বলবো। আমরা উদাহরণে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন রাজপুত্র শব্দটা প্রশ্নে শব্দ দেওয়া থাকবে কি? প্রশ্নে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে রাজপুত্র, তোমার প্রশ্নে শব্দ দেওয়া থাকবে রাজ সাগর। আচ্ছা 1 মিনিট। ভাইরা আমার নাম দিলকে কবির, দিল, দিল কি কবির। আচ্ছা এই কমেন্টটা কোথায় আছে? একটা মিনিট। আচ্ছা সাগর ভাই কি লিখছো? সাগর বড় নিঠুর আমার মন বোঝে না, আমার ভাঙা নদী। কই রে সাগর?
উপরে কি লিখছিলি পড়তে পারলাম না তো। সাগর, সাগর ভাই মেবি লিখছে ভাইরা আমার নাম দিয়া কি করবি, তোর নাম নিলে কি সবাই মহান হয়ে যাবে, এরকম কিছু। মহান কেন হবে স্যার, শুধু মেয়েদেরকে সামনে পাই তাই বললাম। আচ্ছা সাগর ভাই, সাগর ভাই কারে সামনে পাই আর কারে পিছে পাই এটা তো আমি বুঝি না। সাগর ভাইয়া তুমি ক্লাস শেষে একটু কমেন্ট আমার একটু কল দিও, হ্যাঁ সাগর, নাহলে আমি যদি কল দেই তাহলে তোমার বিপদ হবে। তো সাগর একটু কল দিবা আমারে। ক্লাসের মধ্যে যাদের কল দেওয়ার কথা বলা হচ্ছে, আমি যাদেরকে বলতেছি কল দিবা, তারা যদি আমাকে কল না দাও তাহলে আজকে রাত 12টার পরে তোমরা টাটা বাই বাই হয়ে যাবা। তো সাগর, ছাগল যদি হইতে না চাও তাহলে আমার একটু কল দিবা, হ্যাঁ। তাহলে আমরা কি পাইলাম, তৎপুরুষ সমাস হইতে গেলে শেষের পদ প্রধান হবে, আর সাথে কে ব্যাস বাক্যের মধ্যে রে এর এবং হতে থাকবে। তাহলে যেমন বিলেত হতে, বিলেত ফেরত, আমি একটা শব্দ তোমার প্রশ্নে এই শব্দটা দেওয়া আছে, তুমি লিখবা কি বিলেত হতে ফেরত। এই যে ফেরত আসলো, ফেরত আসলো, এই ফেরত আসার কারণে কিন্তু সে বিলেত ফেরত এলো। সে যদি না আসতো তাহলে সে বিলেত ফেরত হইতে পারতো না, সে ফেরত আসার কারণে সে বিলেত ফেরত। এন্ড ফেরত না হয় যদি বিলেত গমন হইতো, সরি বিলেত গমন, তাহলে কি হইতো বিলেত গমন, বিলেত হতে গমন, তাহলে বিলেত গমন। এই যে গমন হওয়ার কারণেই, গমন হওয়ার কারণে গমন শব্দটা যখন প্রাধান্য পাচ্ছে, শেষের পদ যখন প্রাধান্য পাচ্ছে, তখনই আমরা তাকে বলতেছি কি, তখনই আমরা তাকে বলতেছি, তখনই আমরা তাকে বলবো যে শেষ পদ প্রধান মানে সেটা তৎপুরুষ সমাস। সবাই তৎপুরুষ সমাস বুঝতে পারছো? সবাই কি তৎপুরুষ সমাস বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে বলো। আচ্ছা স্যার কথা বলেন না কেন, কে রে? আবির, তোর নেট এত স্লো কেন রে? কি যেন একটা অ্যাড ছিল না, বান্টি তুই এত স্লো কেন, না কি যেন একটা ছিল, বান্টি এত স্লো কেন, হাত ধুইতে পারো না? সো আমি কথা বন্ধ রাখছিলাম আরো 3-4-5 মিনিট আগে, তুমি এখন এসে কমেন্ট করে বলতেছো ভাই কথা বলেন না কেন। হ্যাঁ রে আল্লাহ। তাহলে সবাই বুঝতে পারছো, সাদিকা, এরপরে রিফাত, তারপর রাজু, জি স্যার বুঝতে পারছি, আনিকা, তারপরে আমাদের সেজান, ব্যাস বাক্য কি, ব্যাস বাক্য হচ্ছে এটার, আচ্ছা না সাকিব যদি বুঝতে না পারো আমি সাকিব নামের কাউরে বুঝাবো না, শেষের পদ প্রধান হবে, ঠিক আছে। কারণ সাকিব হচ্ছে ক্লাস করে বছরে একদিন, আর সে বুঝে না। যদি যারা প্রথম 2টা ক্লাস করছে তারা আমার মতে মানে আমার বিশ্বাস তারা কেউ বলবে না যে ভাই বুঝি নাই। প্রথম 2টা ক্লাস যারা করছো তারা কেউ বলবে না বুঝি নাই, কিন্তু প্রথম 2টা ক্লাস যারা করো নাই তারা বলবা বুঝি নাই, এটা আমি জানি, এটা আমি জানি, খুব ভালো মতোই জানি। কারণ প্রথম 2টা ক্লাসে আমরা বেসিক পড়াইছি, একদম ভালো মতো বুঝাইছি। তো ওই 2টা ক্লাস না করলে, ওই 2টা না করলে তুমি এই ক্লাসে আইসা কি করবা, এই 2টা ক্লাস না কর মানে ওই 2টা ক্লাস না করলে এই ক্লাসে এসে আটকাবে, এটা আমি জানি। এই জন্য আমি বারবার বলছিলাম ওই 2টা ক্লাস করার কথা, বাট তোমরা তখন করো নাই। আর ক্লাসে এসে যখন পড়াইছি তখন যারা বই দিছো তারা বলছো যে ভাই বই তো এগুলা না, এগুলা পড়ার নাই কেন, এগুলো অনেকে অনেক ধরনের কথা বলছো। তো আমার মনে হয় যারা প্রথম 2টা ক্লাস করছে তারা একজনও আমারে বলতে পারবে না যে স্যার ভাইয়া আমার পড়াটা কঠিন লাগতেছে বা আমি বুঝতে পারতেছি না, একজনও বলবা না এই কথাটা, আমি জানি সেটা। এরপরে আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাস আমরা এক শব্দে শিখছিলাম তাই না? যারা আমার ক্লাস করছো, যারা আমার ক্লাস করছো তারা বলো দ্বিগু সমাস আমরা কয়টা শব্দে শিখছিলাম? একটা শব্দে শিখছিলাম। কোন একটা শব্দে শিখছিলাম এবার সবাই বলো। আচ্ছা ব্যাস বাক্য মানে হচ্ছে বর্ধিত করে লেখা। ব্যাস বাক্য কি? বর্ধিত করে লেখা বা বড় করে লেখা। যেই শব্দটা থাকে সেই শব্দটাকে বর্ধিত করে বা বড় করে লেখাকে বলা হয় ব্যাস বাক্য। জান্নাতুল, তাই না? বুঝছো সেজান ভাই, আমি ব্যাস বাক্যের অ্যান্সারটা দিছি। ব্যাস বাক্য মানে হচ্ছে যেই শব্দটা তোমার পরীক্ষার হলে দেওয়া থাকবে সেটাকে বর্ধিত করে বা বড় করে বা বিশ্লেষণ করে লেখাকে বলে ব্যাস বাক্য। হ্যাঁ বান্টি তোর সবাল স্লো নাকি রে? ঠিক আছে রোহি, এরপর আভি। তাহলে দ্বিগু সমাসকে আমরা এক শব্দে বুঝাইছিলাম, সেটা হচ্ছে সংখ্যা। যদি আমাদের কোন, যদি আমাদের কোন প্রশ্নের কোন একটা শব্দের মধ্যে সংখ্যা থাকে, সংখ্যা মানে 1 2 3 4 5 6 100 200 500 1000 1000 10000 20000 যাই থাকুক, সংখ্যা থাকলেই সেটাকে, সংখ্যা থাকলেই সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। সংখ্যা থাকলে আমরা বলবো কি সমাস? দ্বিগু সমাস। কোন সমাসে আমরা সংখ্যা দেখলে তাকে আমরা বলে ফেলবো দ্বিগু সমাস। এতটুকু মনে রাখলে তোমরা দ্বিগু সমাস অ্যান্সার করতে পারবা। দ্বিগু এবং কর্মধারয় নিয়ে প্যাচ লাগাইবা, এজন্য আমি এটাও বলবো, বাট
দ্বিগু সমাসে আমরা একটা জিনিস মনে রাখবো, সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস, সংখ্যা থাকলে সেটা কি সমাস, সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস। দেখো শুরুতে সংখ্যা থাকলে, হ্যাঁ শুরুতেই সংখ্যা যদি থাকে, শুরুতেই যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস। যেমন ত্রিলোক, চতুর্থ বর্ণ, পঞ্চ ইন্দ্রিয়, সাত ঋতু, সপ্তমশী, অষ্টাধিক, নবরত্না, দর্শিক, দশিক, এরপরে দীপ্তপঞ্জন, ত্রি, সবগুলার মধ্যে সংখ্যা আছে। তিন লোকের সমাহার, তিনটি লোক, সমাহার, চতুবর্ণ, চারটি বর্ণের সমাহার। সমাহার আর সমষ্টি একই শব্দ, সো তুমি সমাহারও লিখতে পারো, সমষ্টিও লিখতে পারো। পাঁচটি ইন্দ্রের সমাহার বা পাঁচটি ইন্দ্রের সমষ্টি। দেখো যাই লিখতেছি প্রথমে একটা সংখ্যা আসতেছে 3 4 5, এরপরে দেখো নব, দশ মানে 10 11 12, যাই লেখো সবগুলাতেই সংখ্যা আছে। প্রথমেই যখন আমরা সংখ্যা দেখব তখনই আমরা তাকে দ্বিগু সমাস বলবো। ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার? সংখ্যা দেখলে আমরা তাকে দ্বিগু সমাস বলবো। এই একটা কথা মনে রাখলে দ্বিগু সমাস নিয়ে আর কারো কোনো ঝামেলা হওয়ার কথা থাকবে না। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। দ্বিগু সমাস নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। রুটিন দিব না, রুটিনটা পাইতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রুটিনটা নিতে হবে। এই সপ্তাহে রুটিনে আর একটা দিনে ক্লাস আছে, সেটা হচ্ছে শনিবারে। তারপরে আমরা রবিবার থেকে নতুন রুটিন দিব, ঠিক আছে? এন্ড শনিবারে, শুক্রবার অফ, শুক্রবারে কোনো ক্লাস নাই। শনিবারে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড এন্ড অ্যাকাউন্টিং ক্লাস হবে সম্ভবত। ইংলিশ সেকেন্ড এন্ড অ্যাকাউন্টিং ক্লাস, অ্যাকাউন্টিং। শনিবারে আমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস হবে সন্ধ্যা 7টা এবং অ্যাকাউন্টিং ক্লাস হবে রাত 9টায়, ঠিক আছে? আর আজকে এই পর্যন্তই। তো সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার দ্বিগু সমাস সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, তারপরে আমরা তাহলে তিন রাস্তার মোড়, হ্যাঁ এরপরেরটা আমরা চলে যাই। তাহলে এরপরে আমরা যাব কি সমাস, তিনটা বুঝি, তারপরে তিনটা বুঝি। কর্মধারয় সমাসে আমরা আসি। কর্মধারয়ে পরপর প্রধান হবে, পরপর প্রধান হবে এবং তুলনা বোঝাবে। কি বোঝাবে? তুলনা করা বোঝাবে। যে কোনো কিছুর সাথে তুলনা করা হবে, সেটা গাধার সাথে তুলনা করা হোক আর আইনস্টাইনের সাথে তুলনা করা হোক, সেটা কার সাথে? গাধার সাথে তুলনা করা হোক আর বিজ্ঞানে আইনস্টাইন বা অন্য কারোর সাথে তুলনা করা হয়। এখন গাধার সাথে কাকে তুলনা তোমরা করতে চাও সেটা আমি নাম নাই বললাম, ক্লাসে অপমান করার কোনো ইচ্ছা নাই আমার। হ্যাঁ সো যদি কোনো কিছু, কোনো একটা বাক্য দেখছো, কোনো একটা বাক্য তোমার চোখের সামনে আসছে, যে বাক্য দ্বারা তুলনা করা বোঝাচ্ছে, একে অন্যের সাথে তুলনা করা বোঝাচ্ছে, তখন আমরা তাকে কর্মধারায় বলবো। তাছাড়াও আমরা যদি দেখি দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তখনও আমরা তাকে কি বোঝাবো? তখন আমরা কর্মধারায়। কর্মধারায় বোঝাইতে গেলে আমরা তুলনা বোঝাবো, আমরা দোষ বোঝাবো, আমরা গুণ বোঝাবো, আমরা অবস্থান বোঝাবো, ঠিক আছে? এইগুলো যদি আমরা বোঝাই, এইগুলো যদি আমরা কোনো সমাসের মধ্যে দেখতে পাই, তাহলে আমরা সেই সমাসকে বলবো কি সমাস? সেই সমাসকে বলবো দ্বিগু সমাস। সেই সমাসকে বলবো কর্মধারয় সমাস। যেমন চাঁদ মুখ, চাঁদের মতো মুখ। মুখটা কার মতো? মুখটা হচ্ছে চাঁদের মতো। মুখটা কার মতো রে? মুখটা হচ্ছে আমাদের চাঁদের মতো। চাঁদের সাথে মুখের তুলনা করা হচ্ছে, চাঁদের সাথে মুখের তুলনা করা হচ্ছে। এই জন্য আমরা এটাকে বলবো কর্মধারয় সমাস। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখতে পাই, দেখো। আচ্ছা, যারা নতুন নতুন ভর্তি হইছো, যারা মানে একদমই নতুন নতুন, অনেকেই ভর্তি হইছো, তো যারা নতুন ভর্তি হইছো, ক্লাস কি কি সাবজেক্ট পড়ানো হবে, কোন কোন সাবজেক্ট কখন ক্লাস হবে, এই সব কিছু পাবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই মোবাইলে সেভ করে রাখো না কেন রে ভাই? এই সব কিছুর অ্যান্সার তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা 24টা ঘন্টা মোবাইলটা নিয়ে বসে থাকি যে আমার ভাই কখন আমার একটা মেসেজ দিবে, আমি তারে রিপ্লাই দিব। 24টা ঘন্টা আমাদের অফিসে আমি হয় বসে থাকি, না হয় আমার হাবিব স্যার বসে থাকে, না হয় আমার শাম্মু স্যার বসে থাকে, না হয় আমার তাসনাম স্যার বসে থাকে। কেউ না কেউ 24টা ঘন্টা ফোনটা, এই যে এখানে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা এরকম করা থাকে, হ্যাঁ, এন্ড ফোনটা এরকম রাখা থাকে, রেখে এরকম ভাবে আমরা বসে থাকি। মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই, মেসেজ দিচ্ছে, রিপ্লাই দিতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগে, আমরা রিপ্লাই দিই। এখন এই ঝামেলাগুলো করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে রিপ্লাই পাবে। এখন মেসেজ না দিয়া ক্লাসের মধ্যে আইসা যদি জিজ্ঞেস করো, স্যার রুটিনটা দেন, কোন সাবজেক্ট পড়াবেন, কখন পড়াবেন,
কি খাইছেন, ভাত খাইছেন না বিরিয়ানি খাইছেন, এগুলো নিয়ে তো এখানে ক্লাস টাইমে বলার কোনো মানে হয় না। এগুলো কারা করে জানো? এরা করে হচ্ছে গাধার মতো যে ছাত্রটা গাধি, সেরা তারা হচ্ছে এখানে করে। ঠিক আছে, সো গাধা যদি হইতে না চাও তাহলে এইরকম কমেন্ট করো না। আর একটা বিষয় সেটা হচ্ছে, যারা বলতেছো ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি ক্লাসটা বেশি দিন, বাংলা ক্লাস সপ্তাহ হয় 3টা, ইংলিশ ক্লাস সপ্তাহ হয় 3টা, আইসিটি ক্লাস এই সপ্তাহে একটা দিছিলাম, কারণে আমরা একটা দিছি, বাট আইসিটি ক্লাসও সপ্তাহে 3টা। এর থেকে আর কত বেশি দিব তোমাদের? ইংলিশ ক্লাস 3টা করে থাকে, বাংলা ক্লাস 3টা করে থাকতেছে, আইসিটি ক্লাসও 3টা করে থাকতেছে। এখন কি সপ্তাহে প্রত্যেক দিনই? এখন যদি তোমরা বলো যে ভাইয়া একদম সকাল 10টায় ক্লাস শুরু করবেন, রাত 10টায় শেষ করবেন, তাহলে আমরা প্রত্যেকদিন 6টা 7টা করে সাবজেক্ট পড়াবো। তোমরা কি থাকবা ক্লাসে? থাকবা তো না। একটা ক্লাস লই তাই পোলাপাইনে পাওয়া যায় না, আবার পোলাপাইনে ইশানা খালবার হয়। আরে তোর দুঃখে মাঝে মাঝে মনটা চাই তবু এক একটারে ধইরা নিয়ে আসি, আয়না কানের ঠিক 2 ইঞ্চি নিচে দুইটা করে দেই রসমালাই। হ্যাঁ, তাহলে দেখো নীল যে আকাশ তুলনা করা হচ্ছে মহাপুরুষ মহান মানুষের সাথে তুলনা করা হচ্ছে, সবগুলো কি তুলনা করা হচ্ছে। আর এইখানে আমি যে কয়টা করে উদাহরণ ব্যবহার করতেছি সবগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নে, বিগত সালের পরীক্ষার প্রশ্নে আসছে, এই কারণে আমি উদাহরণগুলো দিছি। এখানে মিষ্টির যে ভাষা, মিষ্টির সাথে ভাষাকে তুলনা করা হচ্ছে। এরপরে তারপরে আমাদের গরিব মানুষ, যে মানুষ গরিব, গরিবের সাথে মানুষকে তুলনা করা হচ্ছে। তারপরে যে শিক্ষা উচ্চ শিক্ষা, শিক্ষাকে উচ্চের সাথে তুলনা করা হচ্ছে, তখনই আমরা তুলনা বোঝাবো। শাহজালাল, আর হচ্ছে আমাদের, তারপর হচ্ছে আরজে সীমান্ত, আরজে আমাদের রাজু, এরপরে জাহিদ, আর তারপরে আমাদের হচ্ছে মোহাম্মদ ফয়সাল, তারপরে অন্তরা, এরপরে হচ্ছে আমাদের মোহাম্মদ ফয়সালের নাম তো বললাম, অন্তরা বলছি, রাজু বলছি। তো আমি কার কার নাম নিছি, নামগুলো যাদের নাম নেওয়া হচ্ছে, এরপরে হচ্ছে সিয়াম বাচ্চা, এরপরে আমাদের আচ্ছা যে কয়জনের নাম নিছি, অন্তরার নামও নিছি। হ্যাঁ, তাহলে নাম নিচ্ছি কার কার মনে রাখো, অন্তরা, এরপরে রাজু, এরপরে আমাদের শাহজালাল, তারপরে হচ্ছে সিয়াম, এরপরে জাহিদ, এরপরে ফয়সাল। ঠিক আছে, এই যেই কয়টা গাধা, আর হচ্ছে সীমান্ত, আর যে নীরব, যেই কয়টা গাধার নাম আমি এই মুহূর্তে নিলাম, যেই কয়টা গাধার নাম নিছি, তোরা যদি আমার এই নাম্বারে কল না দিয়ে আমার সাথে যোগাযোগ যদি না করছস, 12টার পরে আমাদের সাথে তোরা আর কোনো ধরনের যোগাযোগ করতে পারবি না, একদম গ্যারান্টি সহকারে বললাম, আমি লিখিত দিতেছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কল দিবি ক্লাস শেষ হওয়ার পরে। তোদের বারবার বলছি ক্লাস টাইমে কবে কোন ক্লাস নেওয়া হবে, কোন সাবজেক্ট পড়ানো হবে, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবি, আমরা বইলা দিব। তারপরে তোরা ফাল পারতেছস এখানে, মানে তোদের কে বুঝছস, মানে কানের মধ্যে গরম শিক আছে না, শিক ঢুকায় ঢুকায় যদি বোঝানো যাইতো, পড়ানো যাইতো, তাইলে তোরা বুঝতি। মেজাজটা গরম করাস। বলতেছি যে এইসব কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবি, উত্তর দিব, তারপরে কমেন্টের মধ্যে এসে ওইগুলো নিয়ে ফাল পারতেছে। নাম্বারে যে এখানে লেখা দিছি, নাম্বার চোখে দেওয়াস না, মানে ওরা চাই যেন আমি খারাপ মতো কথা বলি, খারাপ ব্যবহার করি, ওদের মানে ওদের ভালো মতো কথা বললে ওদের ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু হচ্ছে গরু, মানে এটা বলে যে গরুর স্বভাব। গরু কখনোই দেখবা না যে হচ্ছে ওরা হচ্ছে ই করে পানি খায়, মানে সরাসরি পানি খায়। গরু পানি খাওয়ার আগে একবার হইলে ওই জায়গায় একটা ঝাড়া দিবে, তারপরে পানি খাবে। তোরা হচ্ছে সেই রকম গরু, তোদের বারবার বোঝানোর পরে বলার পরও তোরা ওইখানে মানে ঘুটলা করবি। বলতেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবি, মেসেজ দিয়ে বলবি, আমরা অ্যান্সার দেওয়ার জন্য সবসময় হয়ে থাকি। তারপরে এখানে এসে কমেন্টের মধ্যে উল্টা পাল্টা শুরু করছে। মানে গরুর সাথে গরু, আসলে তোরা এক একটা গরু, মানে গরু পানি খাই খাই ঘুটলা দিয়ে খাই, তোরা হচ্ছে সেই গরু, পানি খাবি খাবে ঘুটলা দিয়ে খাবি। এরপর দেখো বহুবি আর অব্যয় একসাথে বুঝাবো।
বহুব্রীহি হচ্ছে যখন নতুন কোনো শব্দ তৈরি হবে, যখন নতুন কোনো শব্দ তৈরি হবে, ব্যাস বাক্যের মধ্যে যে শব্দ থাকবে, ব্যাস বাক্যের মধ্যে যে শব্দ থাকবে সেই শব্দ, ব্যাস বাক্যের মধ্যে যে শব্দ, যারা নতুন আসছো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, আমরা অ্যান্সার দিব, ঠিক আছে? নতুন পুরাতন, যারা 6 মাস আগে ভর্তি হইছো, যারা এখন ভর্তি হইছো, যারা এখন নতুন, তাদেরও এখানে মেসেজ দিব। তো দেখো, নতুন যখন শব্দ, ব্যাস বাক্যের শব্দের সাথে তোমার নতুন শব্দের যখন কোনো মিল থাকবে না, তখন আমরা তাকে ব্যাস বাক্য বলবো, তখন আমরা তাকে কি বলবো? বহুব্রীহি সমাস বলবো। শব্দটি দিয়ে অন্য কাউকে বোঝাবে, শব্দটা দিয়ে একদমই অন্য একজন ব্যক্তি, অন্য একটা বস্তুকে বোঝাবে, তখন আমরা তাকে বহুব্রীহি সমাস বলবো। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি, সেটা হচ্ছে দেখো, নীলকণ্ঠ, নীল, যার কণ্ঠ নীল, যার কণ্ঠ নীল, কি বলা হচ্ছে? নীলকণ্ঠ, একদমই নতুন, যার কণ্ঠ নীল, একদমই নতুন একজনকে বোঝাচ্ছে। তারপরে দেখো, চতুর আনল, যার 4টি অনন আছে, যার 4টি অনন আছে, অনন মানে হচ্ছে মুখ, অনন মানে কি? মুখ আছে। দশানন, যার 10টা মুখ, একদমই যখন নতুন শব্দ তৈরি হবে, একদমই যখন নতুন শব্দ বোঝাবে, তখন কি করবা? তখন তাকে চোখ বন্ধ করে বলবে এটা হচ্ছে বহুব্রীহি সমাস, তখনই তোমরা তাকে বলবা যেটা বহুব্রীহি সমাস। যেমন সব থেকে বেশি যেটা আসে, এই যে দশানন, এই শব্দগুলো বেশি আসে, এই শব্দগুলো বেশি আসে পরীক্ষায়, প্রশ্ন যদি একটু ঘাটাঘাটি করো, এই 3টা শব্দ, 4টা শব্দ খুব বেশি আসে। তো এই শব্দগুলো কি করবা? মনে রাখবা। বিশেষ করে হিন্দু ধর্মের কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো অনেক বেশি আসে, তো এই শব্দগুলো কি করবা তোমরা? এই শব্দগুলো একটু মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেললেই হবে, ঠিক আছে? বহুব্রীহি সমাস ক্লিয়ার সবার? বহুব্রীহি সমাস ক্লিয়ার? আর অব্যয়ীতে আসো, অব্যয়ীভাব সমাসে আসি আমরা। অব্যয়ীভাবে যেই সমাসের মধ্যে, অব্যয়ীভাব সমাসের মধ্যে শুরুতে উপসর্গ থাকবে, আ, উপ, নি, যথা, প্রতি, এই 5টা উপসর্গ যদি আমরা পাই, কোন শব্দ যদি, ধরো কোন একটা শব্দ শুরু হয়েছে উপ দিয়ে, উপকূল, পরিণত, এই যে এগুলো হচ্ছে এক একটা উপসর্গ। তারপরে আভাত, উপসর্গ। নির্ণয় কি একটা বলি, ঠিক আছে? যখনই এই শব্দগুলো প্রথমে পাবা, তোমাদের প্রশ্নে যখন এই শব্দগুলো প্রথমে থাকবে, এই শব্দগুলো যখন প্রথমে থাকবে, তখনই আমরা তাকে তখনই আমরা তাকে বলবো কি? তখনই আমরা তাকে বলবো অব্যয়ীভাব সমাস। আমরা একটু অব্যয়ীভাবের এই যে প্রশ্নগুলো দেখি, এই যে প্রতি, প্রতি, যথা, যথা, উপ, অনু, উপ, এরপর হচ্ছে সহ, দেখো এই যে অনু, উপ, এই শব্দগুলো যখন আমরা প্রথমে পাবো, এই শব্দগুলো যদি আমরা প্রথমে পাই, এই শব্দগুলো যদি, এই শব্দগুলো যখন আমরা প্রথমে পাবো, তখন আমরা তাকে অব্যয়ীভাব সমাস বলবো, তখন আমরা তাকে কি বলবো? অব্যয়ীভাব সমাস বলা হবে, তখনই আমরা তাকে বলবো যে এই সমাসটা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? বুঝছো সবাই? অব্যয়ীভাব সমাসটা বুঝতে পারছো? হ্যাঁ, প্রতিষ্ঠান, এই সমাস অব্যয়ীভাবে এই শব্দগুলো যদি থাকে, তাহলে এই শব্দগুলো আমরা বলবো ভাই যার কণ্ঠ নীল, এখানে কণ্ঠ নীলের মতো বোঝাইছে, অর্থাৎ কণ্ঠ নীলের সাথে তুলনা করেছে, তাহলে কর্মধারয় হবে না, না এটা কর্মধারয় হবে না। আভাত হয়, আভাত হয়, যে বহুব্রীহি সমাসের মধ্যে সংখ্যাবাচক আছে, বহুব্রীহি সমাসের মধ্যে অনেক সময় সংখ্যা থাকে। বুঝছো? বুঝতে পারছি উপসাগর, জি স্যার বুঝতে পারছি। দেখো, বহুব্রীহি সমাসের মধ্যে সংখ্যা থাকে, বাট ওটা হচ্ছে কি করা হয়? তুলনা করা বোঝানো হয়, তখনই আমরা সেটাকে বহুব্রীহি সমাস বলি, ঠিক আছে? স্যার একটু আরেকটু বোঝান, কোনটা বোঝাবো? যখনই আমরা প্রতি, এরপরে যথা, উপ, এই শব্দগুলো যখন, সহ, অনু, উপ, এই শব্দগুলো আমরা যখনই পাবো, আমরা যখনই প্রশ্নের মধ্যে দেখবো কোন একটা শব্দ উপশব্দটা দ্বারা তৈরি হয়েছে, কোন একটা শব্দ প্রতি শব্দ দ্বারা তৈরি হয়েছে, কোন একটা শব্দ নি শব্দ দ্বারা তৈরি হয়েছে, কোন একটা শব্দ যথা শব্দ দ্বারা তৈরি হয়েছে,
কোন একটা শব্দ আ শব্দ দ্বারা, এইগুলো দ্বারা কোন শব্দ যদি শুরু হয়, এইগুলো দ্বারা যদি কোনো শব্দ শুরু হয়, তোমার পরীক্ষায় প্রশ্ন আছে কিন্তু প্রশ্নটার ফার্স্টে এই শব্দগুলো আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবা যে এটা হচ্ছে অব্যয়ভাব শব্দ হবে, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস হবে। বুঝছো? এই শব্দগুলো থাকলে, এই শব্দ ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে উপস্থিত, এই যে উপশব্দটা আছে, এটা তোমার পরীক্ষা 1 নম্বর প্রশ্নে আসছে, এই যে উপশব্দ থাকার কারণেই এটা হচ্ছে হয়ে যাবে কি শব্দ, এটা হচ্ছে অব্যয়ভাব, এটা হচ্ছে অব্যয়ভাব। যেমন আমার ভাই লিখছেন উপকার, আমার ভাই লিখছেন উপকার, এই যে উপশব্দটা আছে এই কারণে এটা হচ্ছে কি কার, এটা হচ্ছে অব্যয়ভাব শব্দ। তারপরে ধরো লিখলাম প্রতি বা, এই যে প্রতি শব্দটা আছে, প্রতি শব্দটা আছে এই কারণে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। বুঝছো সবাই? বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, বুঝছো? সবাই বুঝছো কিনা বলো যদি বুঝে থাকো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, সবাই এটা স্ক্রিনশট নিয়ে রাখবা, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এবং আমি আজকে ক্লাসে পাইছি 114 জন, আমি 114টা খাতা আজকে গুনে গুনে দেখবো। যদি 114টা খাতা যদি না পাই, যারা ক্লাস করছো তাদেরকে আমরা বের করে দিব আজকে, যারা ক্লাস করছো বাট বাড়ির কাজ করো নাই। তো এই 14 জন, আমি 14 জনের নাম মনে রাখছি, 114 জন, এই 100 জনের আমি বের করে দেবো যদি তোরা বাড়ির কাজ না করো। তো এটা স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনশট দিয়ে আমাকে এসএস ডান এটা লিখে কমেন্ট করো। যারা ক্লাস করছো সবাই বাড়ির কাজ দিবা। যদি বাড়ির কাজ আমি একটা পাইছি, 114 থেকে যদি আমি 113টা পাইছি, 114 জন, যেই 114 জন আজকে ক্লাস করছে এই 14 জনকে আমি বের করে দিব ক্লাস থেকে, কারণ ক্লাস করছো বাট বাড়ির কাজ করো নাই। সো সবাই সাবধান, এটা বাড়ির কাজ আমি দিলাম, সবাই স্ক্রিনশট দিবা। এন্ড এই বাড়ির কাজটা সবাই আজকে রাত 12টার আগে জমা দিবা, আমি বাড়ির কাজটা দেখবো, কারণ আজকে আর কোনো ক্লাস নাই। তো সবাই বাসায় এখন পড়তে বসবা, কালকে স্কুল নাই, সরি কলেজ নাই, কোনো প্রাইভেট নাই, কোনো প্যারা নাই। তো সবাই এটা কি করবা, বাড়ির কাজ করে আমাকে রাত্রের মধ্যে দেখাবা। যদি না পাইছি খাতা, আমি সবার নাম মুখস্থ করে রাখছি, মোটামুটি আমার নাম মনে থাকে আলহামদুলিল্লাহ, মাথায় এতটুকু মানে ভালো আছে, আমি কারো নাম একবার দেখলে ওই নামটা আমার মনে থাকে। সো আমি সবার নামই মোটামুটি দেখছি। সো সবাই বাড়ির কাজটা জমা দিবা, যদি জমা না দিছো ইনশাআল্লাহ যারা ক্লাস করছো তাদের বের করবো, যারা ক্লাস করে না ওরা তো জানেই না। ঠিক আছে, বুঝছো সবাই? এসএস ডান, সবাই স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারো, আমি সাইডে আছি, সো স্ক্রিনশট মারো। হ্যাঁ ইনশাআল্লাহ। সানজিদা, তারপর আকাশ, এরপরে মুস্তাক, ফয়সাল। স্যার কি হয়েছে? প্রাইভেটে বাস কি হবে স্যার? কি লিখছো? প্রাইভেটের ব্যাস বাক্য কি হবে? প্রাইভেটের ব্যাস বাক্য, প্রাইভেটের ব্যাস বাক্য কি হবে? প্রাইভেট না, প্রাইভেট তো ইংলিশ শব্দ তাই না? হ্যাঁ, গ্রুপে পোস্ট করবা সবাই, আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, যেই গ্রুপে তুমি এই মুহূর্তে ক্লাস করতেছো সেই গ্রুপে আমাকে পোস্ট করে দেখাইতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট সবাই লিখতেছো ডান, সবাই লিখতেছে যে স্ক্রিনশট ডান, তার মানে সবাই স্ক্রিনশট নিছো। এন্ড সবাই আজকে কি করবা, বাড়ির কাজটা জমা দিবা। ঠিক আছে, আচ্ছা প্রাইভেট বুঝতে পারছি, প্রাইভেটের ব্যাস বাক্য হবে হচ্ছে, মনে করে নিন, স্যার আমি বাড়ি নাই তাই বাড়ির কাজ করতে পারতেছি না। বাড়ি নাই তারপরে তোমার বাড়ির কাজ করতে হবে। এখানে মোট শব্দ দেওয়া আছে, সব মিলে হচ্ছে কয়টা, 10-15টার মতো। 15টা শব্দ লিখতে বাড়ি থাকা লাগে না, যে কোনো এক জায়গায় বসে লেখা যায়। এগুলো হচ্ছে বাহানা বাড়ির কাজ জমা না দেওয়ার, সেই বাহানা গুলো দেখাও না আমার। আচ্ছা, প্রাইভেট শব্দের কোনো ব্যাস বাক্য হয় না, এটা তোমাদের পরীক্ষায় আসবে না। প্রাইভেট শব্দের ব্যাস বাক্য হয় না, সো প্রাইভেট আসবে না। ঠিক আছে, সবাই বুঝতে পারছো?
হ্যাঁ, প্রাইভেট ইংরেজি শব্দ, এই কারণে এটা হবে না, ঠিক আছে। আর প্রতিভা এই শব্দটাও আসবে না, এই শব্দটা হচ্ছে আমাদের প্রতিভা শব্দটা একটা সংস্কৃত শব্দ, প্রতিভা শব্দটা সংস্কৃত শব্দ। পরীক্ষায় যদি তোমাদের কি হয় প্রতিভা শব্দটা আছে, তোমরা এটা লিখে দেবা যে এটা হচ্ছে সংস্কৃত শব্দ। প্রাইভেট শব্দটা ইংরেজি শব্দ। তো এই শব্দগুলো যদি আসে তোমাদের পরীক্ষা আসে, তাহলে লিখবা যে এটা ইংরেজি শব্দ যার ব্যাস বাক্য হয় না। সংস্কৃত শব্দ ইংরেজি শব্দের ব্যাস বাক্য হয় না, ঠিক আছে। শুধু লিখবো কোন সমাস নাকি ব্যাস বাক্য সহ। ব্যাস বাক্য সহ, বাড়ির কাজটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। রাত 12টার আগে জমা দিবা, ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার? জি। বাড়ির কাজটা ব্যাস বাক্য লিখবা কিভাবে, ধরো এটা তোমার খাতা, এই খাতাটাকে তিনটা ভাগ করবা, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। এইখানে লিখবা শব্দ, এইখানে লিখবা ব্যাস বাক্য, এইখানে লিখবা সমাস। এখানে আমি যে শব্দগুলো দিয়েছি প্রত্যেকটা শব্দ এখানে লিখবা, এইটার মধ্যে ব্যাস বাক্য লিখবা, আর এখানে সমাস লিখবে। এভাবে খাতায় একদম সুন্দর মতো কোড করে লিখবা যেন আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? বুঝছো ভাই? ভালো আছেন? আসিফলাম তো ভালো, ঠিক আছে। এই যে এরকম খাতা, শব্দ, ব্যাস বাক্য, সমাস, এইভাবে কোড করে তারপর লিখবা যেন আমার বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইছো? সবাই বুঝতে পারি আছো? মুস্তাক, ফিয়া, মিমি, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাহাত, ঠিক আছে। আর যাদের নাম বলছিলাম কষ্ট করে একটা মেসেজ হোয়াটসঅ্যাপে দিও, না হলে কিন্তু আমি বের করে দিলে আর ঢোকার কোনো সম্ভাবনা নাই। কারণ এই কোর্সে ঢোকা এবং বাহির দুটাই আমার হাতে। এই কোর্সে কে ঢুকবে আর কে বের হবে সবকিছু সম্পূর্ণটাই আমার হাতে, মানে আমার নিয়ন্ত্রণে। তো যাদেরকে আমি রাগ করে বলি না, আমি সিরিয়াসলি বলছি। তো যাদের নাম বলছি তারা কষ্ট করে হলেও হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে 12টার পরে আর গ্রুপে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।